ওকে, অ্যাটেনশন প্লিজ। আমাদের আজকের ক্লাসের টপিকস কি? অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? অ্যাসার্টিভ বলতে বিবৃতিমূলক সেন্টেন্স। এই সেন্টেন্স চেনার উপায়, প্রথমে সাবজেক্ট থাকে, তাই না? সাবজেক্ট দ্বারা শুরু হয়। তো এই বিবৃতিমূলক সেন্টেন্স বা সাবজেক্ট দ্বারা শুরু সেন্টেন্স গুলোকে আমরা কি করব? ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, তাই তো? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে প্রশ্নবোধক সেন্টেন্স, প্রশ্ন করা, তাই তো? এই অ্যাসার্টিভ সেন্টেন্স কে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনার উপায় কি? দুইটা উপায় আছে। একটা হলো প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এটা একটা উপায়। আরেকটা হলো সাবজেক্টের পূর্বে সবসময় সাহায্যকারী ভার্ব থাকে। ঠিক আছে, এই দুটো উপায়। আচ্ছা, এটা এখন এতটা ইমার্জেন্সি না। এখন আমাদের দরকার কি? চেঞ্জিং এ অ্যাসার্টিভ সেন্টেন্স কে কিভাবে ইন্টারোগেটিভ করব। এই সেন্টেন্সের আমাদের কয়টা রুলস আছে? 4 থেকে 5টা রুলস আছে। এই রুলস গুলো দিয়ে আমরা কি করব? অ্যাসার্টিভ সেন্টেন্স কে কিভাবে ইন্টারোগেটিভ করা যায় এটা দেখব। ঠিক আছে, আগে আমরা কি করব? রুলস গুলো দেখব। তোমরা খাতায় লিখে নিতে পারো। ঠিক আছে, 1 নাম্বার রুলস, বাক্যে মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব বলতে অক্সিলারি ভার্ব। সাহায্যকারী ভার্ব থাকলে, তো অক্সিলারি ভার্ব আমরা সবাই চিনি না? অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব কয় ধরনের? 4 ধরনের। কি কি? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মোরাল ভার্ব। এই 4 ধরনের কোনো ভার্ব যদি বাক্যের মধ্যে থাকে তাহলে আমরা কিভাবে করব? এটা করার উপায় হলো, প্রথমে কি করতে হবে আমাদের? এই যে অক্সিলারি ভার্ব আছে না, এই অক্সিলারি ভার্ব লিখবো। লিখার পরে ওর সংক্ষিপ্ত রূপ অ্যান অ্যাপোস্ট্রোফ টি, ওই বাক্যে যদি নট না থাকে সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব প্লাস অ্যান অ্যাপোস্ট্রোফ টি করতে হবে। অর্থাৎ ধরো সাহায্যকারী ভার্ব হিসেবে ইজ দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে কি লিখবো? ইজ এন। যদি আর দেওয়া থাকে আর এন, ডু দেওয়া থাকলে ডোন্ট, এই টাইপের। মনে থাকবে? ওকে, 1 নাম্বার। 2 নাম্বার অপশন, তারপরে কি সাবজেক্ট লিখতে হবে। বাক্যে দেওয়াই থাকবে সাবজেক্ট, ওই সাবজেক্টটা লিখবো। তারপরে মূল ভার্ব থাকলে মূল ভার্ব লিখবো। এরপরে এক্সটেনশন। এক্সটেনশন বলতে অতিরিক্ত বোঝায়। আর লাস্টে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। মনে থাকবে? এটা হচ্ছে রুলস নাম্বার 1। এবার রুলস 2। লেখা দেখা যাচ্ছে? ছোট হচ্ছে না তো? ওকে, বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকলে, সব বাক্যে তো সাহায্যকারী ভার্ব থাকে না, তাই না? ওই বাক্যগুলোকে, ওই সেন্টেন্স গুলোকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব? প্রথম নিয়ম কি? সেন্টেন্সে আমাদের সাহায্যকারী ভার্ব তো লাগবে। আমি একটু আগে বলছি ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব লাগবে, কিন্তু এই বাক্যে এখানে তো সাহায্যকারী ভার্ব থাকবে না। তখন আমাদের কি করতে হবে? ডু ভার্বের ব্যবহার করতে হবে। কি করতে হবে? ডু ভার্ব। ডু, ডু হলে ডোন্ট লিখতে হবে। তারপরে কি লিখতে হবে? ডাজেন্ট লিখতে হবে, অথবা ডিডেন্ট। এটা হচ্ছে প্রথমেই লিখতে হবে। এরপরে সাবজেক্ট আসবে। এরপরে কি আসবে? মূল ভার্বের V1, মূল ভার্বের V1 মানে সব সময় ডু লেখো, ডাজ লেখো, ডিড লেখো, যেটাই লেখো আমাদের কি হবে? ভার্বের কয় নাম্বার ফর্ম হবে? V1 হবে সব সময়। তারপরে এক্সটেনশন। এটা হলো 2 নাম্বার রুলস। 3 নাম্বার রুলস, বাক্যের মধ্যে যদি আমরা কি পাই? এভরিবডি পাই, এভরিবডি,
তারপরে এভরি ওয়ান অথবা অল থাকলে কি করব আমরা? প্রথমে আমাদের কি করতে হবে, এই এভরিবডি অথবা এভরিওয়ান অথবা অল যেটাই থাকুক ওইটার রিপ্লেস হিসেবে হু লিখতে হবে। কি লিখতে হবে? হু লিখতে হবে। হু এর পরে এই সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকবে, ওইটার সাথে নট যুক্ত করতে হবে। সাহায্যকারী ভার্ব প্লাস নট। ঠিক আছে? এরপরে আমাদের কি আসবে? মূল ভার্ব আসবে, তারপরে এক্সটেনশন। আশা করি বুঝতে পারছো। লাস্টে 4 নাম্বার রুলস। 4 নাম্বার রুলসটা কি? নোবডি, নো ওয়ান অথবা নান যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে আমরা কিভাবে করব? প্রথমে কি লাগবে? এটাতেও প্রথমে হু লাগবে। এখন এইটার মধ্যে পার্থক্য কি? এভরিবডি এভরিওয়ান এইগুলো হচ্ছে হ্যাঁ বাদক বাক্য হবে এই এভরিবডি এভরিওয়ান থাকলে। এইটাকে আমরা এই জন্য হু লেখার পরে নট ব্যবহার করতে হবে। আর নোবডি নো ওয়ান নান কি? না বাদক বাক্য। নোবডি মানে কি? কেউ না, তাই না? তারপরে না আসছে না, নোবডি নো ওয়ান নান তিনটাই নেগেটিভ শব্দ। সুতরাং এই হু এর পরে নটের ব্যবহারটা প্রয়োজন নাই। কি করতে হবে? আমাদের হু লেখে ভার্ব থেকে বাকি অংশ লিখে দিতে হবে। ভার্ব থেকে বাকি অংশ শর্টকাটে যদি মনে রাখি, নোবডি নো ওয়ান নানের পরের অংশ। তাহলে এই 4টা রুলস আমাদের মনে থাকবে না? ওকে, লিখে নিছো? আমরা একটু উদাহরণ দিয়ে এগুলো একটু শেখার চেষ্টা করি। মুছে দিব না একটু সময় নিবে? সময় নিতে পারো, সমস্যা নেই। একটু ফাস্ট লিখতে হবে আমাদের। ডান? মুছে দিব? ওকে, প্রথমে আমরা 1 নাম্বার রুলসটা শিখবো। 1 নাম্বার রুলস কি বলছে? বাক্যে সাহায্যকারী ভার্ব থাকলে কি হবে, তাই তো? অ্যাটেনশন প্লিজ, এদিকে মনোযোগ দাও। এক্সাম্পল দিয়ে আমরা একটু মনে করো, রহিম was watching cartoon on TV. এই একটা বাক্য আছে, এই বাক্যকে কি করতে হবে আমাদের? প্রশ্নবোধক করতে হবে। তো প্রশ্নবোধক করতে হলে আমি কি বলেছি? আগে দেখবো এই সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব আছে কি না। আছে। কি? ওয়াজ হচ্ছে সাহায্যকারী ভার্ব। তাহলে আমাদের কি করতে হবে? বাক্যের শুরুতেই ওয়াজটাকে নিয়ে আসতে হবে। দে হ্যাভ finished their writing. এখানে সাহায্যকারী ভার্ব কি? হ্যাভ। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? হ্যাভ কে সামনে নিয়ে আসলাম, হ্যাভেন্ট। এরপরে কি? বাকি অংশ। দে finished their writing, তাই তো? ওকে,
আশা করি 1 নম্বর রুলসটা বুঝতে পারছো, না এটা আরো বোঝাতে হবে? এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই, তাহলে আমাদের কি করতে হবে? সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। ডোন্ট নিব, ডাজেন্ট নিব, না ডিডেন্ট নিব? কেন ডাজেন্ট, ডোন্ট বা আমরা কোনটা নিব এটা নির্ভর করতেছে এই ভার্বের উপর। এই ভার্ব যদি V1 হয় তাহলে কি হবে? ডোন্ট হবে। V1 হলে ডোন্ট। যদি V1 এর সাথে এস বা ইএস থাকে তাহলে কি হবে? ডাজেন্ট। ঠিক আছে না? আর এটা যদি V2 হয় তাহলে কি হবে? ডিডেন্ট। ক্লিয়ার? তাহলে এই হিসাবে আমাদের ম্যাচ করছে কোনটার সাথে? এইটার সাথে। তাহলে আমরা কি লিখলাম? ডাজেন্ট লিখছি তো। এরপরে কি করতে হবে? বাকি অংশ সাবজেক্ট লিখবো হি, তারপর রাইটস এর V1 কি? শুধু এস বাদ যাবে, তাই তো? তারপর বাকি অংশ মি অ্যাপ্লিকেশন। ঠিক আছে তো? ওকে, তারপরে আরেকটা উদাহরণ দিই, সময় তো কম। দে danced on the stage yesterday. তো এই বাক্য কি আমরা কি করব? ইন্টারোগেটিভ। তাহলে আমাদের দেখতে হবে এটা V2, তাই তো? তাহলে এটাকে আমরা ইন্টারোগেটিভ করব কিভাবে? ডিডেন্ট ব্যবহার করে। ডিডেন্ট দে V1 হবে ড্যান্স অন দা ইয়েস্টারডে। বোঝা গেছে না? ওকে, তাহলে সাহায্যকারী ভার্ব থাকলেও পারবো, সাহায্যকারী ভার্ব না থাকলেও পারবো। এবার আমরা 3 নাম্বার রুলসটা শিখবো। 3 নাম্বার রুলস কি মনে আছে? কি বলতো? এভরিওয়ান সাবজেক্ট হিসেবে এভরিওয়ান থাকলে, যেমন এভরিওয়ান বিলিভস মি, এটা আছে। তাহলে এটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব? এভরিওয়ান, এভরিবডি, অল থাকলে এইটার রিপ্লেসমেন্ট হিসেবে হু ব্যবহার করব। 2 নাম্বার কাজকে সাহায্যকারী ভার্ব প্লাস নট। এই সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব আছে? নাই। না থাকলে আমাদের কি করতে হবে? নিতে হবে। তো এর যুক্ত আছে কি হবে? ডাজ। ডাজ নট বা ডাজন্ট দুইটাই ব্যবহার করতে পারবো। হু ডাজ নট বিলিভ মি। ঠিক আছে না? আরেকটা দেখো, এভরিবডি ওয়াজ চেকিং রেস্ট। তাহলে এটা কি হবে আমাদের? এভরিবডির জন্য হু, তারপরে কি হবে? ওয়াজ নট, তাই তো? চেকিং রেস্ট। এখানে সাহায্যকারী ভার্ব আছে না? আমাদের কাজ কি? সাহায্যকারী ভার্ব যুক্ত বাক্যে শুধু নট যুক্ত করা, হু প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস নট, বাকি যা আছে তাই। আর যখন ডু ডাজ ডিড ব্যবহার করব তখন আমরা ভার্বের V1 হবে। ঠিক আছে? ওকে, এবার আমরা কয় নাম্বার রুলস দেখবো? 4 নাম্বার রুলস মনে আছে কি? নোবডি, নো ওয়ান, নান থাকলে কি হবে? nobody knows her। তাহলে আমাদের আনসার কি হবে? নোবডির রিপ্লেস কি লিখবো? হু লিখবো। হু, তারপরে বাকি অংশ নোবডির পরের অংশ হু নোজ হার।
এখানে কোনো সাহায্যকারী ভার্ব কিন্তু ছিল না, তারপরেও আমি ডু বা ডাজ বা ডিড ব্যবহার করিনি, কারণ নোবডির জন্য আমরা শুধু হু লিখে বাকি অংশ লিখে দিব। সাহায্যকারী ভার্ব থাক বা না থাক, ডাজ নট ম্যাটার। আরেকটা দেখো, none can solve my problem। তাহলে এটাকে ইন্টারোগেটিভ করলে কি দাঁড়াচ্ছে? হু ক্যান সলভ মাই প্রবলেম। ঠিক আছে না? তাহলে এখানে সাহায্যকারী ভাব ছিল, আমি নানের জায়গায় হু লিখে বাকি অংশ লিখে দিচ্ছি সাহায্যকারী ভাব সহ। সাহায্যকারী থাক বা না থাক, নো ম্যাটার। আশা করি বুঝতে পারছো এই চারটা রুলসে কোনো সমস্যা আছে কিনা। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, নো প্রবলেম। ছোটখাটো কোনো যদি ইয়া থাকে, ইস্যু থাকে, নাই? ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই।